হ্যালো গাইস, আমরা আজকে ক্লাস 11-এর বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার সায়েন্স অফ লাইফ নিয়ে হালকা একটু ডিসকাশন করব। একবারে হালকা একটু ডিসকাশন, তো বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাচ্ছি সায়েন্স অফ লাইফে। অ্যান্ড সাবস্ক্রাইবটা তোমরা করে দেবে, সেটা আমি আর স্পেশাল করে বলছি না। তো চলো। তো স্টুডেন্টস, ক্লাস করার জন্য রেডি তো? আমি যে স্ট্র্যাটেজি নিয়ে পড়াবো তোমরা সেই স্ট্র্যাটেজি নিয়ে পুরো ভিডিওটা দেখবে তো? তো যদি হ্যাঁ হয় তাহলে পুরো ভিডিওটা ক্যারি অন করো, আদারওয়াইজ খুব একটা লাভ হবে না। সো পুরো ভিডিওটা দেখো অ্যান্ড এনজয় করো। প্রত্যেকটা জিনিস এডিটিং থাকুক না থাকুক, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু মন থেকে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আর দেখো, ফার্স্টে সায়েন্স অফ লাইফে, সায়েন্স তোমরা সবাই জানি, যেহেতু তোমরা সায়েন্স নিয়েছো আশা করছি তোমরাও জানো সায়েন্স কী। অনেকগুলো পরীক্ষা পর্যবেক্ষণ করে আমরা বিশেষ কিছু সিদ্ধান্ত আসি এবং সেরকম অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় আমাদের সায়েন্স। সায়েন্সের অনেক ব্রাঞ্চ আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এখন তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি হয়ে গেছে। সো আমরা বায়োলজিটার মধ্যে আছি। তো যাই হোক, সায়েন্স অফ লাইফে সায়েন্সটা আমরা সবাই জানি, বাট লাইফটা কী? হোয়াট ইজ লাইফ? জীবন কী? এখন তোমাদের মধ্যে কয়েকগুলো ফচকে ছেলে বলবে, স্যার জীবন মানে জি বাংলা। হ্যাঁ, তোমরা যারা সিরিয়াল দেখো তাদের কাছে জীবন মানে জি বাংলা বটেই, বিকজ সিরিয়ালগুলো হয়তো তোমাদের একটা প্লেজার দেয়, ভালো ফিল করো সিরিয়ালগুলো দেখে, হতে পারে। বাট জীবন মানে অ্যাকচুয়ালি অন্য কিছু। জীবন মানে তোমার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একটা পাথর বা একটা ঘর বাড়ি বা একটা সাইকেল এর মধ্যে নেই, এগুলোর মধ্যে নেই। কি? যেমন কি বৈশিষ্ট্য? তুমি ভাত খেতে পারো, একটা পাথর খেতে পারবে না। তুমি সাইকেল করে স্কুল যাও, তুমি চ্যাট করো, তুমি স্নান করো, তারপর তুমি প্রতিদিন উঠে ব্রাশ করো, এগুলো নিশ্চয়ই কোনো একটা জড়বস্তু করতে পারবে না। পারবে কি? মোটেই পারবে না। সো তোমার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একটা সজীব বস্তুর মধ্যে আছে। তো একটা সজীব বস্তুর মধ্যে এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোর বহিঃপ্রকাশকেই কিন্তু জীবন বলে। ওকে, এবার জীবনের বা সজীব বস্তুর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক এক একটা করে। ওকে, তো ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে আকার আয়তন। প্রত্যেকটা সজীব বস্তু মানেই তার একটা আকার আয়তন থাকবে নির্দিষ্ট। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আকার থাকে, প্রত্যেকটা বাঘের একটা নির্দিষ্ট আকার থাকে, প্রত্যেকটা সিংহের একটা নির্দিষ্ট আকার থাকে। অর্থাৎ যারা জীব প্রত্যেকের কিন্তু এক একটা নির্দিষ্ট আকার থাকে, গরু, ছাগল প্রত্যেকের থাকে, ঠিক আছে? বাট একটা পাথর তো অনেক রকমের হতে পারে, এবড়ো খেবড়ো হতে পারে, মসৃণ হতে পারে, বড় হতে পারে, ছোটো হতে পারে, বিভিন্ন আকার হতে পারে, কিন্তু একটা জীব সবসময় একই রকম হবে। এবার তোমাদের মধ্যে কেউ বলবে, না স্যার, মানুষ তো কেউ মোটাও হয়, কেউ রোগাও হয়। সে তো হয়, কিন্তু মেন বডিটা তো একই। সো আকার আয়তন প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট থাকে, যেটা জড়ের থাকে না। সেকেন্ড, চলন গমন। প্রত্যেকটা জীবের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে। চলন গমনের মধ্যে হালকা একটা ডিফারেন্স আছে, একটু জেনে রাখো। তুমি চোখের পলক ফেলছো এইভাবে, এটা হচ্ছে চলন, কারণ তোমার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাচ্ছ। আর গমন মানে কি? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া বা স্থান পরিবর্তন ঘটা। তুমি এক জায়গায় দাঁড়িয়ে পা নাড়াচ্ছ বা হাত নাড়াচ্ছ, এইটা কিন্তু চলন, নট গমন। বাট এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যাও হেঁটে বা সাইকেলে বা মোটরসাইকেলে, যে কোনোভাবে, সেটা তখন গমন, যখন স্থান পরিবর্তন হবে। তো এই চলন গমন কিন্তু জীবের মধ্যে দেখা যায়, এটা জীবনের বৈশিষ্ট্য। তাছাড়া জনন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যা ছাড়া আমাদের কারো অস্তিত্বই থাকবে না। একটা বইয়ে লেখা আছে, জনন অত্যাবশ্যকীয় জীবনের বৈশিষ্ট্য নয় বা কার্যাবলী নয়। দেখে খারাপ লাগলো, যার জন্য আমাদের অস্তিত্ব সেটাকেই বলছে অত্যাবশ্যকীয় নয়। ব্যাপারটা হচ্ছে, জীবের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যে দুটো জীব বা একটা জীব থেকে নতুন জীব তৈরি হয়, ঠিক আছে? এবং এর ফলে কী হয়, প্রজাতিগুলো বংশ পরম্পরায় কায়েম থাকে। না হলে কী হতো, একজন পৃথিবীতে জন্ম নিত, তারপর আর তার ছেলেপুলে হতো না, শেষ, খতম কাহানি। কিন্তু সেটা কি হয়, একজন জন্ম নেয়, সে বিয়ে টিয়ে করে, তার ছেলেপুলে হয়, আবার তাদের বিয়ে টিয়ে হয়, ছেলেপুলে করে, আবার তাদের বিয়ে হয়, এইভাবে কিন্তু একটা সাইকেল চলতেই থাকে। সো এই জনন ব্যাপারটা কিন্তু তোমার বংশবিস্তার ব্যাপারটা জীবের মধ্যে দেখা যায়, যেটা জড়ের মধ্যে দেখা যায় না। এটা একটা বৈশিষ্ট্য। তাছাড়া খাদ্য গ্রহণ বা পুষ্টি, আমরা খাবার খাই, সেটা থেকে পুষ্টি পাই। এক্ষেত্রে মনে রাখার বিষয়, উদ্ভিদদের যে পুষ্টি সেটাকে হলোফাইটিক এবং প্রাণীদের যে পুষ্টি সেটাকে হলোজয়িক পুষ্টি বলে। এরপর আসছি বৃদ্ধিতে। প্রত্যেকটা জীবই ছোট থেকে বড় হয়। তুমি বাচ্চাবেলায় কতটুকু ছিলে? পুচকুপাড়া এইটুকু। এখন কত বড় হয়েছে? অনেক বড়।
সো প্রত্যেকটা জীবই কিন্তু ছোটো থেকে বড় হয়, কিন্তু একটা পাথর কি হয়, তুমি আলমারির মধ্যে একটা সোনা রেখে দিলে এইটুকু দেখে, সেটা কি 2 মাস বা 2 বছর বাদে কি এত বড় হয়ে যাবে? ব্যাপক হতো, তাই না? বাট সেটা হয় না, ইভেন জননটাও হয় না। তাহলে কী হতো, দুটো 2000 টাকা নোটকে আমরা রেখে দিতাম একটা বাক্সের মধ্যে, অ্যান্ড সেগুলো জনন করে একগাতে 2000 টাকা হয়ে যেত। বাট সেটা হয় না বলেই আমাদের এত পরিশ্রম করতে হয়। যাক, হলে ইকোনমিটা পড়ে যেত। সো না হয়েছেই বেটার হয়েছে। যাই হোক, তো কী বলছিলাম, বৃদ্ধিটা আমাদের বৈশিষ্ট্য। জড়ের মধ্যে, জীবের মধ্যে বৃদ্ধিটা দেখা যায়, জড়ের মধ্যে দেখা যায় না। তাছাড়া বিপাক, আমাদের দেহ অনেকগুলো কোষ নিয়ে গঠিত, কোটি কোটি কোষ নিয়ে। তোমরা এটা 9 থেকে পড়ে আসছো, তাই আলাদা করে বলার দরকার নেই। তো প্রত্যেকটা কোষে অনবরত নানান রাসায়নিক বিক্রিয়া চলেছে, মানে হচ্ছে এখনও। এখন তুমি যখন ভিডিওটা দেখছো, তোমার হচ্ছে, আমার হচ্ছে, সবার হচ্ছে। তো ওই রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হয় বিপাক। তো পাথরের মধ্যে বা কোনো ঘরবাড়ির মধ্যে বা তোমার কোনো সাইকেল, মাটি, জল, এদের মধ্যে কিন্তু এগুলো হয় না। এত বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া হয় না, জৈব রাসায়নিক বিক্রিয়া, এগুলো জীবের মধ্যেই হয়। তাছাড়া উত্তেজিতা জীবনের একটা ভালো বৈশিষ্ট্য। তোমাকে কেউ যদি পেছন থেকে সাড়া দেয়, এই শোন তোর সাথে একটা কথা আছে, তুমি সাড়া দেবে। বা তোমাকে যদি একটা মশা কামড়ায়, তোমার ব্রেন সিগন্যাল দেবে যা মশাটাকে মার। সো এটাও একটা সাড়া। তোমার পরিবেশে তোমাকে কিছু একটা সিগন্যাল দিলে তুমি সেটার পরিবর্তে একটা অ্যাকশানের বদলে একটা রিয়াকশান দিচ্ছ। সো এইটাকেই বলা হচ্ছে উত্তেজিতা। এটা কি শুধু আমাদের মধ্যে দেখা যায়? না, গাছেদের মধ্যেও দেখা যায়। স্যার গাছকে আমরা সাড়া দিলে সাড়া দেয় না, না ওরকম নয়। প্রত্যেকের উত্তেজিতা বা সাড়া দেওয়ার বিভিন্ন বিভিন্ন স্টাইল, প্রত্যেকের স্টাইল একই হবে সেরকম তো নয়। তুমি লজ্জাবতী গাছ দেখেছো? লজ্জাবতী গাছের তুমি যদি পাতাগুলো হালকা করে, পত্রগুলো হালকা করে টাচ করো, দেখবে মুড়ে যাবে, ঠিক আছে, মুড়ে যাবে। সো ওটা ওদের একটা স্টাইল, মানে সংবেদনশীলতায় সাড়া দেওয়া। তো যাই হোক, জীবের মধ্যে ওইটা দেখা যায়, ইয়ের মধ্যে, জড়ের মধ্যে দেখা যায় না। তাছাড়া তোমার আরও কিছু বৈশিষ্ট্য আছে জীবনের, ক্ষরণ, রেচন, অভিব্যক্তি, এইসব আছে। এগুলো নিয়ে আমরা আরও পরে ডিসকাস করব। আপাতত আমরা যেই জিনিসটাই চলে যাবো সেটা হচ্ছে জীববৈচিত্র্য কী। ওকে, তো জীববৈচিত্র্য আমি দেখেছি অনেক স্টুডেন্ট বুঝতে পারে না বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য জিনিসটা কী, বাট মোটেই কঠিন নয়। মানেটা জাস্ট বোঝো, প্রশ্নতেই উত্তর থাকে। জীববৈচিত্র্য মানে জীবেদের মধ্যে যে বৈচিত্র্য, বৈচিত্র্য মানে ডিফারেন্স। একটা বনের মধ্যে নিশ্চয়ই শুধু বাঘ থাকে না, শুধু ভাল্লুক থাকে না। বাঘ, ভাল্লুক, হরিণ, ঘাসপালা, তারপর হরিণ, শেয়াল, অনেক ধরনের জীব থাকে। একটা পুকুরে কি শুধু রুই মাছ থাকে? না, রুই, কাতলা, মৃগেল, তারপর সাপ থাকে, ব্যাঙ থাকে। ঠিক সেরকমভাবে যে কোনো পরিবেশে, যে কোনো বাস্তুতন্ত্রে, যে কোনো জায়গায় কিন্তু একসাথে অনেক রকমের প্রজাতি বসবাস করে, এবং প্রত্যেকটা জীবের বা প্রত্যেকটা প্রজাতির স্টাইল আলাদা হয়। তারা বিভিন্ন খাবার খায়। একটা বাঘ যা খাবে একটা হরিণও কি তাই খাবে? না, দুজনে খাবার আলাদা, তাদের জনন করা স্টাইল আলাদা, মানে জনন আলাদা, প্রক্রিয়া আলাদা। একটা গাছ যেইভাবে জনন করে, একটা বাঘ নিশ্চয়ই সেইভাবে জনন করবে না, ভিন্ন পদ্ধতি। একটা ব্যাকটেরিয়া যেইভাবে জনন করবে, একটা মানুষ নিশ্চয়ই সেইভাবে জনন করবে না, ভিন্ন পদ্ধতি। সো প্রত্যেকের জনন করার স্টাইল আলাদা, খাওয়ার স্টাইল আলাদা, থাকার স্টাইল আলাদা। কেউ গাছে থাকে, পাখিরা গাছে থাকে, আবার কেউ মাটিতে ঘুরে বেড়ায়, শুয়ে থাকে। সো বিভিন্ন জিনিসের পার্থক্য কিন্তু দেখা যায় একটা পরিবেশের মধ্যে। সো এটাকেই বলা হচ্ছে জীববৈচিত্র্য। একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে যে বিভিন্ন জীবের মধ্যে বৈভিন্নতা বা বিভিন্নতা, সেটাকেই বলা হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তুমি যদি তোমার ঘরের পাশে একটা বাগানেই দেখো না, প্রচুর পরিমাণ ফুল আছে। একটা ফুল কি না, অনেক রকমের ফুল আছে। তো প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা উদ্ভিদ। তো প্রত্যেকের মধ্যে কিন্তু বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যের মধ্যে যে বিভিন্নতা, এগুলোকেই বলা হয় জীববৈচিত্র্য। এবং জীববৈচিত্র্যকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। আমরা মেনলি জীববৈচিত্র্যকে 3টে ভাগে ভাগ করতে পারি। কী কী? ফার্স্ট হচ্ছে জিনগত বৈচিত্র্য, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, এবং থার্ড হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমরা প্রত্যেকটা নিয়ে এরপর আসছি। তো জিনগত বৈচিত্র্য, জিন, নিশ্চয়ই তোমরা ক্লাস 10-এ পড়েছো জিন কি। আমি নিজেই পড়িয়েছিলাম জিন কি। আমাদের ক্রোমোজোমের মধ্যে, আমাদের ডিএনএর মধ্যে জিন থাকে, যেগুলো আমাদের ক্যারেক্টারকে, আমাদের চরিত্রকে নির্ধারণ করে। আমাদের কী বৈশিষ্ট্য, আমাদের চুলের রঙ কী হবে, আমাদের নাকটা কেমন হবে, আমাদের চোখটা কেমন হবে, মনির রঙ কেমন হবে, আমাদের বডিটা কেমন হবে, সব কিন্তু আমাদের জিন নির্ধারণ করে। তোমরা ক্লাস 10-এ এটা পড়েছো, জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারে, মনে আছে তো? না ভুলে গেছো সব? তো যাই হোক,
নিশ্চয়ই মনে থাকবে। তো প্রত্যেকটা প্রজাতির মধ্যে মানে সাপোজ মানুষ, প্রত্যেকটা মানুষ কি একই রকম হয়? না। তোমার বন্ধুগুলো গিয়ে দেখো না, সবগুলো কি একই রকম? একই রকম দেখতে, একই রকম ব্যবহার, একই রকম সব কিছু, একই রকম গঠন? কিছু না কিছু পার্থক্য আছে, নাহলে তুমি চিনতে পারছো কী করে কোনটা সায়ন কোনটা মদন? নিশ্চয়ই কিছু ডিফারেন্স আছে। কারণ কি, প্রত্যেকের জিন আলাদা আলাদা। তো একটা প্রজাতির মধ্যে যে জিনের বিভিন্নতা তাকেই বলা হয় জিনগত বৈচিত্র্য। মানে বাঘ একটা প্রজাতি, বিভিন্ন প্রকৃতির বাঘ আছে, কারণ কি প্রত্যেকটা বাঘের জিন আলাদা। রয়্যাল বেঙ্গল টাইগারের জিন আলাদা, সাদা বাঘের জিন আলাদা, মেরু অঞ্চলে কোনো বাঘ পাওয়া গেলে তার জিন আলাদা, মানে বিভিন্ন বাঘের জিন আলাদা। তো একটা প্রজাতির মধ্যে যে প্রত্যেকটা আলাদা আলাদা জীবের যে আলাদা আলাদা জিন এবং তার জন্য যে তাদের আলাদা আলাদা বৈচিত্র্য, সেটাকেই বলা হয় জিনগত বৈচিত্র্য। ওকে, এরপর আসছি সেকেন্ডে, প্রজাতিগত বৈচিত্র্য। এটা হচ্ছে কোনো একটা অঞ্চলে, সাপোজ কোনো একটা বনে শুধু কি একটা পাখি থাকবে বা একটা বাঘ থাকবে? না, আগেই বললাম বিভিন্ন রকম প্রজাতি থাকে। খরগোশ, হরিণ, বাঘ, সিংহ, তোমার কিছু গাছপালা। তো সব ধরনের প্রজাতির মধ্যে যে আলাদা আলাদা বৈচিত্র্য দেখা যায় সেগুলোকেই বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য, মানে প্রজাতিগুলোর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, জিনগত বৈচিত্র্যটা কী ছিল? একটা প্রজাতির মধ্যে প্রত্যেকটা জীবের যে ডিফারেন্স, আর এটা হচ্ছে একটা জায়গাতে প্রত্যেকটা প্রজাতির মধ্যে আলাদা আলাদা প্রজাতির মধ্যে ডিফারেন্স, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে, আর প্রত্যেকটা প্রজাতি অনেকগুলো মিলে একটা জায়গায় কমিউনিটি তৈরি করে। ঠিক আছে, তোমরা বন্ধুরা যেমন একটা প্রজাতি অনেকগুলো মিলে মানে একটা কমিউনিটি তৈরি করো, একই প্রজাতি যদিও, মানে বলছি আর কি, অনেকগুলো প্রজাতি মিলে একটা জায়গায় কমিউনিটি গঠন করে বসবাস করে এবং পরস্পরের সাথে সম্পর্কিত হয়। ঠিক আছে, এরপর আসছি 3 নম্বরে, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম তোমরা প্রথম থেকেই জানো, তাও আরেকবার বলে দিচ্ছি। বাস্তুতন্ত্র মানে যে জায়গাটায় অনেকগুলো জীব, মানে কিছু একই ধরনের জীব থাকে যাদের বৈশিষ্ট্য খানিকটা একই এবং তারা পরস্পরের সাথে ইন্টারলিঙ্কড থাকে, মানে এক একজনের সাথে এক একজনের একটা সম্পর্ক আছে। সাপোজ মরু অঞ্চলে একটা আলাদা বাস্তুতন্ত্র দেখা যাবে, সেখানে এক এক রকমের উদ্ভিদ থাকবে। আবার মিষ্টি পুকুরের জলে কিছু রকমের বাস্তুতন্ত্র দেখা যাবে, সেখানে এক এক রকমের মাছ থাকবে। আবার নোনা চলে সমুদ্রের, সেখানে আরেক ধরনের বাস্তুতন্ত্র দেখা যাবে। প্রত্যেকের বাস্তুতন্ত্র কিন্তু আলাদা হবে। তো বাস্তুতন্ত্রের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে 3টে ভাগে ভাগ করা যায়: আলফা, বিটা, গামা। গ্রিক ওয়ার্ড হচ্ছে আলফা, বিটা, গামা, মোটেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো আমরা একটা ছবিতে বুঝে নেব আলফা, বিটা এবং গামা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। তো আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এর 3টে টাইপস আছে দেখো, আলফা, বিটা, গামা। ওকে, আমরা আরে ভাই পাতা উল্টে যাচ্ছে যে, আমরা এই ছবিটাই বোঝার চেষ্টা করব কোনটা আলফা বৈচিত্র্য, কোনটা বিটা বৈচিত্র্য আর কোনটা গামা বৈচিত্র্য। টোটাল ছবিটাই দেখো একটা বড় ভৌগোলিক অঞ্চলের ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে কী লেখা আছে? আলফা বৈচিত্র্য। এই যে একটা সার্কেল করা আছে, দেখো অনেকগুলো সার্কেল করা আছে। তো এই একটা সার্কেলে একটা নির্দিষ্ট জায়গাতে, একটা বাসস্থানে প্রজাতিগুলোর মধ্যে বা জীবগুলোর মধ্যে যে বৈচিত্র্য দেখাবে সেটাকে বলা হবে আলফা বৈচিত্র্য। সাপোজ এই শুধু এই জায়গাটার মধ্যে যে বৈচিত্র্যটা দেখাবে তাকে বলা হবে আলফা বৈচিত্র্য, বা শুধু এই জায়গাটার মধ্যে যে বৈচিত্র্যটা দেখাবে তাকে বলা হবে আলফা বৈচিত্র্য। অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট একই পরিবেশের ক্ষেত্রে যে বৈচিত্র্যটা দেখা যায় জীবেদের মধ্যে তাকে বলা হয় আলফা বৈচিত্র্য। এরপর বিটা বৈচিত্র্য কী? দেখো এখানে এক ধরনের বৈচিত্র্য দেখাবে, এটা একটা পরিবেশ, আবার পাশে আরেকটা পরিবেশ আছে। তো এই দুটো পরিবেশের মধ্যে আবার যে ডিফারেন্সটা, যে পার্থক্যটা দেখাবে সেটাই হচ্ছে বিটা বৈচিত্র্য। এখানে লেখাই আছে একাধিক সংলগ্ন বাসস্থানের মধ্যে এই দুটো পারস্পরিক সংলগ্ন আছে, তো এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা দেখাবে তাকে বলা হবে বিটা বৈচিত্র্য। আর তাহলে গামা বৈচিত্র্যটা কি? গামা বৈচিত্র্যটা হচ্ছে আলফা, বিটা সব মিলিয়ে, মানে টোটাল একটা বড় অঞ্চল ধরে পুকুরের বাস্তুতন্ত্র, বনের বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র, সবার বাস্তুতন্ত্র নিয়ে তাদের মধ্যে যে ডিফারেন্সটা দেখা হবে তাকে বলা হবে গামা বৈচিত্র্য। স্বাভাবিকভাবেই গামা বৈচিত্র্য সবথেকে বড়, তারপর বিটা বৈচিত্র্য একটু ছোট এবং আলফা বৈচিত্র্য আরেকটু ছোট হবে। ঠিক আছে, তো আশা করি এটা বোঝা গেল। তোমাদের কিন্তু আলফা, বিটা এবং গামা বৈচিত্র্যের একটা পার্থক্য দেখে আসতে বলে, তো তোমরা এখান থেকে জিনিসটা দেখে নিতে পারো। ওকে।
এরপর আসছি আমরা পৃথিবীর জীববৈচিত্র্য এবং ভারতবর্ষের বৈচিত্র্যের কিছু কথা নিয়ে। তো তোমাদের বলে রাখি, আমাদের বিজ্ঞানীদের অনুমান পৃথিবীতে প্রায় 5 থেকে 50 মিলিয়ন, মানে 50 লাখ থেকে 500 লাখের মতো স্পিসিস বা প্রজাতি আছে, ঠিক আছে। এত রকমের প্রজাতি পাওয়া যায়, কিন্তু আমরা মাত্র 17 থেকে 18 লক্ষ, মানে 1.7 থেকে 1.8 মিলিয়নের মতো প্রজাতি আবিষ্কার করতে পেরেছি। তার মধ্যে বেশ কিছু উদ্ভিদ আছে, বেশ কিছু প্রাণী আছে, এবং আমাদের ভারতে 1,15,000-এর মতো প্রজাতি পাওয়া যায়। তো 17 লাখের মধ্যে 1 লাখ কিন্তু আমাদের ভারতেই পাওয়া যায় একাই। তাই আমাদের ভারত একটা মেগা ডাইভার্সিটি দেশ। মেগা ডাইভার্সিটি দেশ বলতে কী বোঝাই, আমাদের প্রত্যেকটা দেশের মধ্যে 212টার মতো দেশ আছে পৃথিবীতে, তো প্রত্যেকটা দেশে সমান পরিমাণ জীববৈচিত্র্য দেখায় না। কোনো দেশ আছে, বিশেষ করে নিরক্ষরেখার পাশাপাশি দেশগুলো, যেখানে প্রচুর পরিমাণ উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য দেখা যায়, অনেক ধরনের উদ্ভিদ প্রাণী থাকে, সেই সমস্ত দেশগুলোকে বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি, জাস্ট লাইক ভারত, ব্রাজিল, মেক্সিকো, এইসব বিশেষ করে যেগুলো বললাম নিরক্ষরেখার পাশাপাশি আছে। সো উই আর প্রাউড দ্যাট আমাদের দেশে অনেক রকমের প্রজাতি আছে, বাট আমরা সংরক্ষণ করছি না, আস্তে আস্তে অনেকগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা আমাদের দুঃখের বিষয়। বাট আমাদের সংরক্ষণ করতে হবে, মানুষকে পরিবেশপ্রেমী হতে হবে। যাক, এরপর আসছি আমরা অন্য একটা টপিকে। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে আমরা জানলাম জীববৈচিত্র্য কী, এর ভাগ কী। এরপর আমরা জানবো জীববৈচিত্র্যের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি নিয়ে। অর্থাৎ আমরা পৃথিবীতে তো শুধু মানুষরা থাকলেই হতো, এত সবুজ উদ্ভিদ, এত বন্য প্রাণী, এত থেকে লাভ কী? সো চলো জানা যাক। প্রথম পয়েন্টটা কী বলছে, খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ। দেখো, এই যে ধান, গম এগুলো আছে বলেই তো আমরা ভাত, রুটি, মুড়ি এগুলো খেতে পাচ্ছি। সবুজ উদ্ভিদ কিন্তু থাকতে হবে। তাছাড়া শাকসবজি এগুলো তো সবুজ উদ্ভিদের মধ্যে পড়ছে, আমরা ডেলি লাইফে খাই। সো ওগুলো না থাকলে আমরা কিছু খেতেই পেতাম না, এই প্রথম কথা। দ্বিতীয় কথা, ড্রাগ আর ওষুধের উৎস হিসেবে, তোমরা সবসময় ড্রাগ মানে ওই সে মাফিয়া টাফিয়া ওইসব ভাবো, বাট ওটা নয়। ড্রাগ মানে হচ্ছে ওষুধ, ঠিক আছে। তো মানুষের রোগ নিরাময় এবং স্বাস্থ্য রক্ষা করতে কিন্তু তোমার নানা ভেষজ উদ্ভিদ কাজে লাগে, ঠিক আছে। রেসারপিন থেকে শুরু করে কুইনাইন, বিভিন্ন ওষুধ তৈরিতে তোমার বিভিন্ন গাছপালাকে ব্যবহার করা হয়, তাই ওই গাছপালাগুলো তো দরকার। তারপর হচ্ছে তোমার জিন ভাণ্ডার হিসাবে, ঠিক আছে। এখন কি করা হচ্ছে, একটা জীবের মধ্যে যে জিনটা আছে, অন্য প্রজাতির মধ্যে সেই জিনটা প্রবেশ করিয়ে তার মধ্যে শক্তিশালী কিছু উপাদান সৃষ্টি করা হচ্ছে, বা অ্যান্টিবডি সৃষ্টি করা হচ্ছে, বা তোমার কি বলে, তাকে শক্তিশালী করা হচ্ছে, রোগ প্রতিরোধকারী করা হচ্ছে। সো এই জিন ভাণ্ডারের জন্য কিন্তু জীববৈচিত্র্যটা থাকা খুবই প্রয়োজন, কারণ যত বেশি জীববৈচিত্র্য থাকবে তত বেশি জিন আহরণ করতে পারবো আমরা সহজে। ফোর্থ পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়। আর দেখো, বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় পরস্পর নির্ভরশীল হয়, ঠিক আছে। তাই একটা প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় না, তাহলে অপর প্রজাতিটা মানে তার কী বলবো, ক্ষতি হয়ে যেতে পারে। একটা বনে যদি কোনো হরিণ না থাকে, শুধু বাঘ থাকে, তাহলে তো বাঘগুলো মরে যাবে। আবার একটা বনে যদি বাঘ না থাকে, শুধু হরিণ থাকে, তাহলে তো হরিণগুলো দিনের দিন বেড়েই যাবে, সব ঘাস খেয়ে নেবে, তাহলে খরগোশ টরগোশ বাকিরা কোনো ঘাস খেতে পারবে না। সো বাঘ, হরিণ সবারই গুরুত্ব আছে, এবং প্রত্যেকে একে অপরের সাথে ইন্টারলিঙ্কড, আমি প্রথম থেকেই বলে আসছি। তারপর অর্থনৈতিক গুরুত্ব তো আছেই, আমরা মানুষ, আমরা তো টাকাটাই বুঝি মেনলি। সো আমরা যে কোনো গাছই হোক বা যে কোনো তোমার কী বলে প্রাণী হোক, সেগুলো নিয়ে বিভিন্ন শিল্প গড়ে তুলছি। তারপর পরিবেশ রক্ষায় অবশ্যই আমাদের উদ্ভিদ আমাদের কাজে লাগে, যদিও দূষণের কারণে এখন ধ্বংস হচ্ছে অনেকটা, তবুও আমাদের পরিবেশ রক্ষায় কিন্তু সবুজ উদ্ভিদ আমাদের অনেকটাই সাহায্য করে। আর পুষ্টিগত গুরুত্ব বা মূল্যবোধ এইসব তো আছে, এগুলো আছে। তবে মেনলি জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু অবশ্যই আছে, কারণ প্রত্যেকটা জীব আমাদের পৃথিবীতে এক্সিস্ট করছে একটা নির্দিষ্ট কারণে, ঠিক আছে। তো যদি একটা দুটো বিলুপ্ত হয়ে যায় না, সেগুলোকে জন্যে পুরো বাস্তুতন্ত্রটা ধ্বংস হয়ে যেতে পারে। তো এরকম কিছু প্রজাতি থাকে, এদেরকে কিস্টোন প্রজাতি বলা হয়, ঠিক আছে, কিস্টোন। ওকে, যেমন সুন্দরবনে যদি রয়্যাল বেঙ্গল টাইগারটা চলে যায় না, বাকি অনেক প্রজাতি ধ্বংস হয়ে যাবে, মানে বাস্তুতন্ত্রটা ওখানে বিগড়ে যাবে। সো ওটাকে বলা হচ্ছে কিস্টোন প্রজাতি, যে প্রজাতিগুলো ধ্বংস হলে বাস্তুতন্ত্রটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এরপর আসছি আমরা জীববৈচিত্র্য সংরক্ষণে। আমি তোমাদের বারবার বলেছি, সব মানুষ খারাপ হয় না, ঠিক আছে। কিছু খারাপ মানুষ যেমন পৃথিবীতে আছে, কিছু ভালো মানুষ পৃথিবীতে আছে। যেমন কিছু মানুষ আছে গাছপালা কেটে নিচ্ছে দিনের পর দিন, আর লাগাচ্ছে না, প্রাণী হত্যা করছে প্রচুর পরিমাণে, গুলি চালাচ্ছে, চোরা শিকার করছে, বনে জঙ্গলে চুপচাপ লুকিয়ে প্রচুর প্রাণীকে মেরে দিচ্ছে শুধুই।
কোনো নখ, দাঁত, তাদের কোনো অঙ্গ বা কোনো জিনিস যেটা থেকে কোনো হয়তো বেশি দামে কোনো জিনিস বিক্রি হবে সেরকম কিছু, তো সেই জন্য মেরে দিচ্ছে। তো এইগুলো তো খারাপ জিনিস না। তো এরকম যেমন কিছু লোক করে, তো তাদের থেকে বাঁচানোর জন্যও কিছু ভালো মানুষ অবশ্যই আছে যারা পরিবেশপ্রেমী। তো তারা কী করে, অবশ্যই তোমার মুরগি খেতে মন যাচ্ছে, মুরগি খাবে নাকি, কিন্তু তা বলে মুরগির পুরো প্রজাতিটাকেই উড়িয়ে দেবো, এটা তো হয় না। তো কি বলা হয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণে, যে জীবটাকে ব্যবহার করা হবে তবে পরিমিত একটা নির্দিষ্ট মানে এবং বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক্যালি, যাতে জীবরা মানে বেঁচে থাকে পৃথিবীতে, ঠিক আছে। এবং এই জন্য বেশ কিছু সংস্থাও কাজ করে সব সময়, দ্য ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, WWF যেটা আমরা বলি। তো এই নিয়ে কিন্তু রিও ডি জেনেরিও, এটা ব্রাজিলে আছে, 1992 সালে কিন্তু বসুন্ধরা সম্মেলন বা প্রথম আর্থ সামিট হয়েছিল। প্রচুর দেশ থেকে প্রচুর মানুষ গিয়েছিল জাস্ট জীববৈচিত্র্য সংরক্ষণ করবে বলে। মানে অনেক ডোডো পাখির মতো অনেক জীব ছিল পৃথিবীতে আগে, ঠিক আছে, যেগুলো মানে কী বলবো এখন আর নাই, হারিয়ে গেছে। জাস্ট ফর এই মানুষ কেয়ার করছে না তাদের, কেউ শিকার করে নিচ্ছে। তো এই সব থেকে বাঁচানোর জন্য বেশ কিছু পদ্ধতি আছে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে ইনসিটু, আর 2 নম্বর হচ্ছে এক্সিটু। আজকে আমরা জানবো ইনসিটু কী আর এক্সিটু কী। তো ইনসিটু মানে সেই জীবটা যেখানে বসবাস করে সেখানে রেখেই তাকে সংরক্ষণ করা। মানে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? সুন্দরবনে। মানে বাঘ কোথায় থাকে? একটা বনে। তো বনেতেই বাঘটা থাকবে, বাট সেখানেই দেখা হবে যে 2-4টে ফরেস্ট অফিসার রেখে যে বাঘটাকে কেউ হত্যা করছে কি না, গুলি চালাচ্ছে কি না, এরকম, ঠিক আছে। বা হয়তো কোনো জায়গায় হরিণ সংরক্ষণ করা হয়, সেখানে দেখা হবে কোনোভাবে বাঘ ঢুকে যাচ্ছে কি না, খেয়ে নিচ্ছে কি না হরিণকে, এগুলো দেখা হবে, ঠিক আছে। ইনসিটু মানে কি, ইন মানে ভেতরে, মানে সে যেখানে থাকে সেইখানেই তাকে সংরক্ষণ করা। আরেকটা জিনিস আছে এক্সিটু সংরক্ষণ। এক্স মানে কি, বাইরে। তো উদ্ভিদ বা প্রাণী আবাসস্থলের বাইরে, মানে তারা যেখানে নর্মালি থাকে সেই জায়গার বাইরে তাদেরকে সংরক্ষণ করা হলে সেটাকে বলা হবে এক্সিটু সংরক্ষণ। এটা বিভিন্নভাবে করা হয় যায়। সাপোজ কোনো একটা প্রজাতি তার শুক্রাণু এবং ডিম্বাণুকে যদি সংরক্ষণ করা হয় নাইট্রোজেনের উপস্থিতিতে, এগুলো ক্রায়ো সংরক্ষণ বলে অ্যাকচুয়ালি। পরাগরেণু, বীজ, কোনো গাছকে হয়তো সংরক্ষণ করাচ্ছে না, তো তার বীজগুলোকে কালেক্ট করা হচ্ছে, প্রচুর ঠান্ডা জায়গায় রাখা হচ্ছে যাতে না পচে যায়। তো পরবর্তীকালে সেই বীজগুলো থেকে আবার সেই গাছকে তৈরি করা হবে, বা আছে শুক্রাণু ডিম্বাণু সংরক্ষণ করে পরবর্তীকালে সেগুলো ব্যবহার করা যাবে প্রজাতিগুলোকে নতুন প্রজাতি সৃষ্টির কাজে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এগুলোকে বলা হয় এক্সিটু, মানে বাইরে রেখে। মানে সাপোজ তোমার বাঘের উদাহরণটা যদি দিই, বাঘটাকে নিজের জঙ্গলে রেখে সংরক্ষণ করা, তার খেয়াল রাখা, এটা হচ্ছে ইনসিটু। বাট বাঘটাকে হয়তো কোনোভাবেই জঙ্গলে ঠিকঠাক করে রাখা যাচ্ছে না, চোরা শিকারীরা এসে সেই ঠিক শিকার করে নিচ্ছে, গুলি মেরে দিচ্ছে, এর ফলে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য বাঘটাকে কী করা হচ্ছে, চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে। চিড়িয়াখানায় সে একটা খাঁচার মধ্যে থাকে, তোমরা নিশ্চয়ই কোনো মুভিতে বা নিজেরাও দেখেছো হয়তো। তো সেখানে তো আর কেউ কিছু করতে পারবে না সেরকম। আবার কিছু কিছু উদ্ভিদ যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যাওয়া রাখা হচ্ছে, সেখানে তাদের বংশবৃদ্ধি ঘটানো হচ্ছে। তারপর মাইক্রো প্রোপাগেশন আর বিভিন্ন পদ্ধতি আছে। তো ব্যাপার হচ্ছে এই যে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন বা জার্ম প্লাজম, ক্রায়ো সংরক্ষণটা হালকা করে বল দিই, যখন তোমার পরাগরেণু, বীজ, গাছের কোনো পার্টস বা শুক্রাণু ডিম্বাণুকে খুব কম তাপমাত্রায় -196 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতে পারছো বরফের থেকেও মানে ঠান্ডা। বরফ কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তার থেকেও অনেক ঠান্ডা। তো এত কম তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংস্পর্শে, ঠিক আছে, যখন সংরক্ষণ করা হয় পরাগরেণু, শুক্রাণু ডিম্বাণু, এগুলো ফিউচার ইউজের জন্য, যদি কোনো দিন এগুলো বিলুপ্ত হয়ে যায় তখন কাজে লাগবে। তো একে বলা হয় ক্রায়ো সংরক্ষণ, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সিটু, বোঝা গেল কোনটা ইনসিটু কোনটা এক্সিটু। এরপর ইনসিটুর কিছু ভাগ আছে, ঠিক আছে, মানে পরিবেশে রেখেও যে সংরক্ষণ তার কিছু ভাগ আছে। তো ভাগগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট ভাগ হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল কথাটা শুনেই বুঝতে পারছো এটা কোনো কান্ট্রি বা কোনো দেশ নির্ধারণ করে। তো এটা হচ্ছে তোমার ভারত সরকার, আমাদের দেশ ভারত, সো ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। শিকার টিকার একবারে নিষেধ, পর্যটক ভেতরে যেতে পারে, বিভিন্ন জায়গায় আছে, তোমরা উদাহরণগুলো দেখতে পারো। আমাদের পশ্চিমবঙ্গে একটা আছে জলদাপাড়া, ওকে। আর অভয়ারণ্য কি, এটা যেমন সেন্ট্রাল নির্ধারণ করে কে কী নিয়ম টিয়ম হবে, এখানে রাজ্য সরকার ঠিক করে, ঠিক আছে। শিকার এখানেও নিষিদ্ধ, আর মোটামুটি বন্যপ্রাণী যারা আছে তারা এখানে ঘোরাফেরা করতে পারে এবং একে অপরের সাথে প্রজননে লিপ্ত হতে পারে, এই অ্যালাউগুলো আছে। বাট বাইরে থেকে খুব একটা মানুষ ঢুকতে পারবে না, ঠিক আছে।
কোর অঞ্চলে তো মানে মানে খুব বেশি ভেতরে তো একদমই না। আর সংরক্ষিত বনাঞ্চল বলতে কেন্দ্র সরকার বন দপ্তর আইন দ্বারা কোনো বনকে মানে সংরক্ষিত করছে যাতে গাছ কাটা বা শিকার টিকার এগুলো বন্ধ করা যায়। পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুরে বা গুজরাটের গির অরণ্যের সিংহ সংরক্ষণ তোমরা শুনেছো নিশ্চয়ই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইন সিটু সংরক্ষণেরই একটা ভাগ। তাছাড়াও তোমার প্রোটেক্টেড এরিয়া থাকে, এটা বনভূমি হতেও পারে নাও হতে পারে। মানে কোনো অঞ্চলে হয়তো কোনো এমন প্রজাতি আছে যার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো সেই অঞ্চলগুলোকে প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করে সেগুলো সংরক্ষণ করা হয়। সেখানে দিন রাত ফরেস্টের কর্মচারী থাকে, বনরক্ষী। আর বায়োস্ফিয়ার রিজার্ভ কি, এটা একটু ইন্টারন্যাশনাল ব্যাপার। ওগুলো যেমন হচ্ছিলো তোমার রাজ্য বা কেন্দ্র নির্ধারণ করছিল কোনো দেশ বা রাজ্য, এখানে ইন্টারন্যাশনাল ব্যাপার চলে আসছে। ইউনেস্কো বলে একটা সংস্থা আছে, দেখতে পাচ্ছ হলুদ গালিতে করা আছে। ইউনেস্কো মানে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, মানে জাতিসংঘ বা পুরো পৃথিবীর হয়ে একটা সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে তোমার কি করে প্রজাতিগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করে। তো এগুলোকেই বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। শিক্ষা টিক্ষা তো একবারেই মানে শিক্ষা বলছি সরি শিক্ষা টিকার তো একবারেই বন্ধ। আর শিক্ষা বা রিসার্চের ক্ষেত্রে কিছু ঢুকতে দেওয়া হয়, সবাইকে ঢুকতে দেওয়া হয় না, ঠিক আছে। আর এই বায়োস্ফিয়ার রিজার্ভকে মানে কয়েকগুলো ভাগে ভাগ করা হয়, কোর অঞ্চল, বনজ অঞ্চল, পর্যটক অঞ্চল, পুনরুদ্ধার অঞ্চল, এইভাবে। মানে একটা গোটা ফরেস্টকে তোমার বেশ কিছু ভাগে ভাগ করে দেওয়া হয়। মানে একটা বড় বন আছে, তার বাইরে হয়তো সবাইকে অ্যালাউ করা হচ্ছে, তার একটু ভেতরে খুব কমজনকে অ্যালাউ করা হচ্ছে, ভেতরটাতে কাউকেই অ্যালাউ করা হচ্ছে না বনের ভেতরে, সেখানে প্রজাতিরা নিশ্চিন্তে আছে। তো এইগুলোকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। দেখতে পাচ্ছ ছবিতে গন্ডার, বুনোমোষ, হাতি, এদেরকে সংরক্ষণ করা হয়, ঠিক আছে। আশা করি বোঝা গেল। এরপর আমরা নেক্সট টপিক জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ জানবো, কজেস অফ এক্সটেনশন অফ বায়োডাইভার্সিটি। অর্থাৎ এত পরিমাণ জীব পৃথিবীতে আছে, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কেন, আমাদের দোষেই হারাচ্ছে, ঠিক আছে। কারণগুলো দেখো, শিকার, কিছু কিছু মানুষ আছে যারা টাকার লোভে বা শিকারের আনন্দে, অনেকে আনন্দ পায়, ঠিক আছে, সব শিকার টিকার করে। তো এরা কি করে, হয়তো কোনো জায়গায় আইন কানুন করে বারণ করা আছে যে শিকার করো না, কিন্তু এরা শিকার করে লুকিয়ে লুকিয়ে, ঠিক আছে, যার জন্য অনেকে ধ্বংস হয়ে আছে। অরণ্য ধ্বংস একটা ব্যাপার, এটা তো এখন হচ্ছে বেশি। তোমার ঘর হোক, একটা কলকারখানা হোক, বা চাষবাসের জন্যই হোক, বড় বড় বন জঙ্গলগুলোকে আস্তে আস্তে কেটে ফেলা হচ্ছে, তোমরা নিজেরাই দেখতে পাবে এখন। তো যার ফলে কি হচ্ছে, ওই বন জঙ্গলে যারা থাকতো তারা তো মানে তাদের বাসস্থান হারিয়ে ফেলছে না। তুমি নিজে ভাবো, তুমি যেই ঘরটায় থাকো সেটা দিকেও বুলডোজারে করে ধ্বংস করতে হয়, কেমন লাগবে? জাস্ট ওদেরও তো লাগছে। অ্যানিমালস হ্যাভ অলসো ফিলিংস, সো উই শুড থিঙ্ক দ্যাট। যাই হোক, দূষণ, বায়ু, মাটি, জল, আমরা তো আজকে দূষণ যা করেছি, সব জীবগুলো সুটেবল নয়। সবাই তো আর সঙ্গে সঙ্গে মিউটেশন করে প্রতিকূল পরিবেশের সাথে মানাতে পারবে না, তাই অনেকে অবলুপ্ত হয়ে যায় এই দূষণের কারণে। আর প্রাকৃতিক বিপর্যয়, এটা ন্যাচারের জন্য হয়, খরা, বন্যা, তুষারপাত, এটাই নর্মালি মরে। বাট আমাদের এই যে পয়েন্টগুলো মানুষ যেগুলো করছে, এগুলো খুবই মেজর পয়েন্ট। যাই হোক, তারপর প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, এগুলো আছে। আর বিদেশি প্রজাতির অনুপ্রবেশ, এটা একটু জেনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় পড়ে। বিদেশ থেকে অর্থনৈতিক উদ্দেশ্যে, সৌন্দর্য বাড়ানোর জন্য বা কোনো কারণে যদি একটা প্রজাতি আনা হয়, তো সেটা যদি অনেক ক্ষেত্রে দেখা যায় স্থানীয় প্রজাতিদের কিন্তু সেটা মেরে ফেলছে, ঠিক আছে। তো এইটাকেই বলা হয় বিদেশি প্রজাতির অনুপ্রবেশ। এর ফলে অবলুপ্ত ঘটে। যেমন দেখা যায় যে তেলাপিয়া যে মাছটা, সেটা আফ্রিকা থেকে আনা হয়েছিল, তো সেটা আনার ফলে দেশীয় মাছগুলোকে মানে সেটা খেয়ে নিত। আবার এমনই একটা গাছ আনা হয়েছিল যেইটা বংশবৃদ্ধি করার ফলে তার আশেপাশে কোনো দেশীয় গাছ বংশবৃদ্ধি করতে পারতো না। তো বিভিন্ন মানে প্রজাতি এমন আছে বাইরে থেকে আনা হয়, সেগুলো আনার ফলে সেগুলো লোকালের যে প্রজাতি আছে সেগুলোকে ধ্বংস করে দেয়। সো এটাও একটা অবলুপ্তির কারণ। এরপর আসছি আমরা হটস্পট জীববৈচিত্র্য, মানে হটস্পট জিনিসটা কি। হ্যাঁ, তোমরা ভাবছো ওয়াইফাইয়ের হটস্পট, আমি জানি তোমরা কী ভাববে, বাট সেটা নয় ভাই। বিজ্ঞানী নরম্যান মায়ার্স একটা আইডিয়া দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা যদি জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হয় না, তো পৃথিবীটা অনেক বড়, আমরা পুরো পৃথিবীটাকে কখনোই সংরক্ষণ করতে পারবো না। তাই পুরো পৃথিবীটার মধ্যে যেই যেই জায়গাগুলোয় জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে বা খুব বেশি জীব আছে, সেগুলোকে আমরা স্পট করে নেব, মানে ঠিক করে নেব যে এই জায়গাগুলোতে বেশি পরিমাণ জীব আছে বা এমন কিছু জীব আছে যেগুলো অন্য কোথাও নেই। তো সেই জায়গাগুলো আমরা একটু বেশি করে প্রোটেক্ট করব, ঠিক আছে, সেইখানে জীবগুলোকে বাঁচানোর চেষ্টা করব। তো সেই সমস্ত জায়গা যেইখানে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ আর প্রাণী বাস করে,
বা যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন বা বিলুপ্ত হতে চলেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য হটস্পট কথাটা নরম্যান মায়ার্স ব্যবহার করেছিলেন। নরম্যান মায়ার্স মনে রাখবে। তাহলে হটস্পট কি? পৃথিবীর সেই সমস্ত জায়গা যেখানে খুব বেশি পরিমাণে কোনো একটা প্রজাতি উদ্ভিদ বসবাস করে বা এমন কিছু প্রজাতি বসবাস করে যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তো সেই জায়গাগুলোতে একটু প্রায়োরিটি দেওয়া হয়, সেগুলো যাতে একটু ভালো করে সংরক্ষণ করা হয়। হটস্পট নির্ধারণের শর্ত: কোনো স্থানকে তখনই হটস্পট বলা হবে যখন সেখানে স্থানীয় বা আঞ্চলিক প্রজাতির সংখ্যা প্রচুর। হয়তো কোনো স্থানে ভেড়া প্রচুর পাওয়া যায়, 10,000, 20,000, কয়েক লক্ষ ভেড়া পাওয়া যায়, তো সেইটাকে বলা হবে কিন্তু তখন হটস্পট। মানে ভেড়াগুলোকে তখন সেখানে সংরক্ষণ করা হবে। বা এমন হয়তো কোনো বিপন্ন প্রজাতির সংখ্যা, মানে এমনও একটা কোনো জায়গা আছে যেখানে ছাড়া ওই জায়গাটা ওই প্রজাতিটার খুব একটা বেশি পাওয়া যায় না, ঠিক আছে? মেরু ভাল্লুক, সেটা কেবলমাত্র তোমার ওই মেরু অঞ্চলেই বেশি পাবে। পেঙ্গুইন, এগুলো আন্টার্কটিকাতেই বেশি পাবে। তো সেই জায়গাগুলোকে হটস্পট নির্ধারণ করে দেওয়া, এরকম ব্যাপার আছে, ঠিক আছে? আমাদের ভারতেও 4-5টা হটস্পট আছে। পূর্ব হিমালয় হটস্পট আছে আমাদের উত্তর পূর্ব ভারতের দিকে। পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পট যেটা আমাদের ভারতের পশ্চিম উপকূলের দিকে আছে। ইন্দো বার্মা হটস্পট যেটা উত্তর পূর্ব ভারতে, এবং সুন্দরলান হটস্পট ভারতবর্ষের নিকোবর দ্বীপপুঞ্জে আছে। তো যাই হোক, কিস্টোন প্রজাতিটা দেখো এখানে লেখা আছে, আমি বলছিলাম যেসব প্রজাতির বিলুপ্ত হলে অন্য প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এরপর আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মানুষ আর বন্যপ্রাণীর মধ্যে এত ঝগড়াঝাটি, এত মারপিট কেন? প্রথম কথা, আমরা ওদের অরণ্য অঞ্চলে কিন্তু আমরা নিজেরা হাসপাতাল হোক, ঘর হোক, স্কুল হোক, এগুলো স্থাপন করছি, প্রথমেই বললাম। তো এর ফলে কী হচ্ছে, ওরা তো খাবারের জায়গাটা ওদের কমে যাচ্ছে, থাকার জায়গাটা কমে যাচ্ছে, এর ফলে ওরা আমাদের ঘরে প্রবেশ করছে, তখন মানুষকে আক্রমণ করছে প্রাণীগুলো, তো মানুষ আবার ওদেরকে আক্রমণ করছে। হাতি টাতি মাঝে মাঝেই দেখবে বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে, গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, যারা শহরে আছে অতটা বুঝতে পারবে না হয়তো, মেবি। যাই হোক, তারপর দেখবে অনেক ক্ষেত্রে দেখা যায় ওই বন্য পশুরা এসে শস্য খেতে করে, তো ওই জন্য মানুষ তো মানে কী বলবো, চালাক, বৈদ্যুতিক তার দিয়ে দেয় জমিতে। এরপর পশু পাখি তো অত জানে না, শক খেয়ে যায় ইলেকট্রিক তারে, তো এর ফলে মরেও যায়। তো ওইগুলো একটু দেখতে হবে আর কি, যাতে ওগুলো একটু করা হয়। আর তারপর রেল লাইন পার হতে গিয়ে অনেক সময় কাটা পড়ে যায় হাতিগুলো, সো চেষ্টা করতে হবে তোমার একটা বন্যপ্রাণী যেই দিকে যায়, তার রাস্তা যেদিকে, সেই দিকে যেমন না ট্রেন লাইন না পাতে বা অন্য একটা রাস্তা করে দেওয়ার যাতে। তারপর তোমার খাদ্যের একটা অভাব তো দেখা দিলে তারা তো আসবেই, তো চেষ্টা করতে হবে বনভূমি যাতে না ধ্বংস করা হয়, তাহলেই ওরা আর আসবে না। তো বিভিন্ন কারণে মানুষের সাথে বন্যপ্রাণীর অনেক দিন আগে থেকেই বিরোধ আছে, এখনও আছে। তো আমাদের চেষ্টা করতে হবে এবং সরকারকেও চেষ্টা করতে হবে এই বিরোধ কাটানোর। এবং সবথেকে বড় কথা, যেটা একটা ভালো লাইন এখানে লেখা আছে, যে মানুষকে আরও পরিবেশপ্রেমী হতে হবে। মানুষ যদি পরিবেশকে ভালোবাসে, প্রত্যেকটা পশু পাখিও মানুষকে ভালোবাসবে এবং জীববৈচিত্র্যটা বা বাস্তুতন্ত্রটা ঠিক থাকবে, ঠিক আছে? আশা করি বোঝা গেল। আমি 5টার মতো কোশ্চেন দিয়ে দিচ্ছি ভিডিওতে, তোমরা প্রত্যেকটা কোশ্চেন আমাকে কমেন্টে জানাও, আর বলো কেমন লাগলো ক্লাসটা। খুব একটা এডিটিং ছিল না, বাট আশা করি টপিকগুলো বোঝা গেছে। থ্যাংক ইউ। পরে ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, হ্যাভ আ নাইস ডে।